সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় পৌর নির্বাচন, বিএনপি নালিশ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। মাঝখানে আছেন খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ও ওই প্রান্তে আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিয়ে এখনকার প্রধান সংবাদগুলো। পৌর নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশ করল বিএনপি। ভিন্নমনতার পরিচয় দিয়েছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। অর্থনীতির বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা। দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের পরামর্শ বিদেশিরাই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি সম্পৃক্ততায় পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফারিনা আরশাদকে প্রত্যাহার। আবারও পরিবর্তন হলো পাঠ্যপুস্তক উৎসবের সময়। দোসরা নয়, শুক্রবার হলেও 1 জানুয়ারি উৎসব, জানালেন শিক্ষামন্ত্রী। এবং 2016 সালকে পরিচ্ছন্নতা বছর হিসেবে ঘোষণা ঢাকা দক্ষিণ সিটি মেয়রের। 30 ডিসেম্বরের মধ্যে গাবতলী যানজট মুক্ত করার নির্দেশ উত্তরের মেয়রের। দুদু ভাই, আজকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটা বৈঠক হয়েছে, বৈঠক করেছেন বিদেশি কূটনীতিকদের সাথে আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ, এবং সেখানে উনি পার্টিকুলারলি উনি যেটা বলেছেন, মঈন খান আমাদেরকে যেটা সাংবাদিকদের জানিয়েছেন, বলেছেন যে বিএনপি প্রার্থীদের হয়রানি করা হচ্ছে এবং প্রচার চালাতে বাধা দেওয়া হচ্ছে। এটা মোটামুটি একদম নালিশের মতনই বলা হয়েছে তাদেরকে ডেকে, তাদের সাথে কথা বলা হতে। এক্ষেত্রে আপনাদের এটা কি, যদি আপনাকে ডিটেলস বলতে বলা হয় তাহলে আপনাদের সমস্যাগুলো যদি একটু বলেন। না, যে আমাদের ওখানে যে প্রতিনিধি দলের আলাপ করেছেন বিদেশি কূটনীতিকদের সঙ্গে, অনেক ব্যাপারে আলাপ হয়েছে। তো যতটুকু ধরেন বলার তিনি বলেছেন, প্রধানত ওখানে নির্বাচনের যে পরিবেশ সারা দেশে ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ফেনী, এই যে আজকে আমাদের মাটিরাঙ্গায় গতকাল একজন নেতাকে, কৃষক দল একজন নেতাকে হত্যা করা হয়েছে। ভোলাতে আমাদের একজন সিনিয়র নেতা, আওয়ামী লীগের সিনিয়র মন্ত্রী, তার ভাগ্নে, সম্ভবত রনি, বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে তছনছ করে ফেলেছে। মুন্সিগঞ্জে আমাদের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ সাহেব, তার মাথা টাথা ফাটায়, কর্মীদের তো মারছে আওয়ামী লীগের লোকজন, তারা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। কুমিল্লাতে আমাদের সাবেক হুইপ ফারুক সাহেব, তারপর আক্রমণ করেছে গতকাল। আমাদের আবদুল্লাহ নোমান সাহেব, সাবেক চট্টগ্রামে, তার একটা কর্মী বৈঠকে, উঠোন বৈঠকে অতর্কিতে হামলা চালানো হয়েছে। তো এই ধরনের নানান প্রসঙ্গ, যেটি মানে এক কথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম একটি অবনতিশীল পরিস্থিতির অবস্থায় পৌঁছেছে। তা আমরা জানি যে ধরেন নির্বাচনকালীন সময়ে হামলা মামলা বা অরাজক পরিস্থিতি পুলিশ এটা রক্ষা করে এবং এটা শান্তিপূর্ণ অবস্থা। তো এটা নির্বাচন কমিশন, আপনি লক্ষ্য করবেন যে নিজেরাই প্রধানমন্ত্রীর সহায়তায় চাইছে। আজকে দেখলাম তারা মানে বিরোধী পক্ষের সমালোচনার প্রেক্ষিতে তারা বলেছে সহায়তা চাওয়াটাই অসহায়ত্ব না। তো আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন 2014 সাল থেকে যে ধরনের নির্বাচনগুলো আমরা লক্ষ্য করে আসছে, সেখানে গণতান্ত্রিক যে ভোটাধিকার মানুষের, সেটা মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে। সর্বশেষ ঢাকা উত্তর এবং দক্ষিণের এবং চট্টগ্রামে ভয়াবহ একটা শতাব্দীর কলঙ্কজনক ঘটনা যেটা আমরা লক্ষ্য করেছি। তো এইসব কথাগুলো যখন আমরা বিদেশিদের সঙ্গে বসে কথা বলি, তারা খুব অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। আর আমাদের আওয়ামী লীগের বন্ধুরা বলেন এটা আমাদের হীনমন্যতা। তো এই প্র্যাকটিসটা গত 40 বছরে প্রথম দেখিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিদেশিদের কাছে শুধু বৈঠক না, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী হিসাবে চিঠিও পাঠাইছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের কাছে, বিভিন্ন দেশের সরকার, জাতিসংঘে।
তো এটা ঠিক নালিশ শব্দটা এই জায়গাটায় যথাযথ না। আমাদের উন্নয়ন সহযোগী বন্ধুদের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট, অর্থাৎ এটা ডিসেম্বর মাস, এই মাসে আমাদের ভোটাধিকার আমরা পেয়েছিলাম, আমরা গণতন্ত্র পেয়েছিলাম, আমরা স্বাধীনতা পেয়েছিলাম, বাক স্বাধীনতা পেয়েছিলাম। এই ডিসেম্বরেই আমরা দেখছি এগুলো নাই, এগুলো মোটামুটি বাক্সবন্দি অবস্থায় আছে। তো আমাদের যারা এখানে সহযোগী, মানে উন্নয়নের সহযোগী আমরা যাদেরকে বলি, বন্ধু মানুষ, আমাদের ভারত বন্ধু মানুষ, আমাদের রাশিয়া বন্ধু মানুষ, আমাদের জাপান বন্ধু মানুষ, তো এইসব প্রতিষ্ঠান যখন আওয়ামী লীগের সঙ্গে কথা টথা বলে তখন হীনস্মন্যতা নাকি শব্দটা দেখলাম আপনি বললেন, ওটা আমরা লক্ষ্য করি না। যখন আমরা বসি তখন এটা আবার আসে। প্রশ্ন হচ্ছে যে আমরা গণতন্ত্রটা ফিরিয়ে আনতে পারবো কিনা, যেটা নাই, ভোটাধিকারটা ফিরিয়ে আনতে পারবো কিনা। তো এখন নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ, বিএনপির, আমি তাকে আক্রমণ করার থেকে আমি বলি যে এই আগে যে খারাপ ঘটনাগুলো, এই নির্বাচনের মধ্যে দিয়ে ভালো ঘটনায় যাওয়া যায় কিনা, এটা হলো মূল বিষয়। সে তো উন্নয়ন সহযোগীদের সঙ্গে আজকে যে বৈঠকটা হয়েছে আমাদের, এটা আমরা আশাবাদী এবং ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি। যারা সরকারের সঙ্গে যদি তারা কথা বলেন বা তাদের এক ধরনের সহযোগিতা থাকে, তাহলে এটা স্বাভাবিক নির্বাচনটা দিকে আমাদের দেশটা এগিয়ে। আমাদের চাপার ভিতরে তো গণতন্ত্রটা, ভোটাধিকারটা, সুষ্ঠু একটা নির্বাচন, গ্রহণযোগ্য একটা নির্বাচন। খালেদ ভাই, উনি যেটা বলতেন 2014 সাল থেকে মোটামুটি ভাবে এই যে ভোটাধিকারের যে চর্চাটা, গণতন্ত্রের যে চর্চাটা, সেটা মোটামুটি একদম নিয়ন্ত্রিত হয়ে গেছে এবং আমরা সেভাবে পাচ্ছি না। পাশাপাশি উনি কতগুলো অভিযোগ করেছেন ওনার বিভিন্ন জায়গায়, বিশেষ করে একদম বলেই দিয়েছেন যে আওয়ামী লীগ সমর্থকরাই ঘটনাগুলো ঘটিয়েছে। পাশাপাশি আজকে উনি যেটা বললেন যে আজকে যে কূটনীতিকদের সাথে বৈঠক ছিল, বিষয়টা সার্বিকভাবে ওনারা বলছেন যে যেহেতু সবাই করে, আমরা করেছি এবং আমরা আশাবাদী যে এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সমানাধিকারটা থাকবে। দেখেন, আপনার ধন্যবাদ। সেটা হচ্ছে, দেখেন, উনি বলেছেন যে, বা আপনি তাদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে যে হয়রানি করা হচ্ছে, এবং বলা হলো যে মুক্তিযুদ্ধে কি ডিসেম্বর মাস স্বাধীনতা, আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি 26শে মার্চ, আর আমরা 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছি একটা মুক্তিযুদ্ধকে মধ্য দিয়ে। এবং সেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2,69,000 মা বোন তার সতীর্থ সম্ভ্রম হারিয়েছে। সেই ডিসেম্বর মাসে যখন বেগম খালেদা জিয়া বলল, মুক্তিযুদ্ধের এই আত্মত্যাগ সম্পর্কে তিনি যখন মন্তব্য করলেন, তিনি যখন মুক্তিযুদ্ধকে হয়রানি করলেন, এবং এই যে একটা দেশের যে মূল যে ভিত্তি সেটার উপরে যা তিনি আঘাত করলেন, এই জিনিসটাকে আপনি এরপরেও যে বাংলাদেশে যে তিনি ব্যাখ্যা দিলেন যে হলো, করেছে, এই কথাটা তারা বলছেন না। তারা মুক্তিযুদ্ধকে ধারাবাহিকভাবে কলঙ্কিত করবেন এটা বলবেন না, নির্বাচনে আসবেন না, নির্বাচন করবেন না, নির্বাচন মানি না, নির্বাচন প্রতিহত করার জন্য এত মানুষকে রক্তক্ষয়ী একটা পরিস্থিতি তৈরি করলেন, এগুলোকে তারা আলোচনায় নিয়ে আসবে না। আলোচনায় নিয়ে আসবে কোনটা, যেটাকে সারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে নির্বাচন করা হয়েছে, যে নির্বাচনের জন্য সময় টিভিতে বসে আজকে আমরা মুক্ত মনে কথা বলতে পারছি, এগুলোকে তারা সামনে নিয়ে আসবেন। এবং নির্বাচনকে বিতর্কিত করার জন্য যা যা করা দরকার, প্রথম নির্বাচন কমিশনের যখন তফসিল ঘোষণা করা হয়েছে তখন থেকেই শুরু করে নমিনেশন বা সাবমিটের আগ থেকেই এই নির্বাচনকে কিভাবে বিতর্কিত করা যায়, কিভাবে এই নির্বাচনী প্রক্রিয়াটাকে ধ্বংস করা যায়, এগুলোই কিন্তু করছেন। বলা হচ্ছে যে এই নির্বাচন কমিশন মানি না, অথচ এই নির্বাচন করবে প্রতিনিয়ত। আজকেও বলা হচ্ছে নির্বাচন হবে না। নির্বাচন যদি হবেই না, নির্বাচন যদি অর্থবহ হবেই না, তাহলে আপনি নির্বাচনটাকে কেন এইভাবে বিতর্কিত করছেন? এবং তাদের মূল কথাটা হচ্ছে ওই যে আমাদের মুক্তিযুদ্ধকে যে আঘাত করলো, মূল টার্গেটটা হচ্ছে ওইখানেই। মুক্তিযুদ্ধ টার্গেটটা হচ্ছে যে বাংলাদেশটা যেন একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে না থাকে, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাগুলো, বাক স্বাধীনতা যেন না থাকে, বাংলাদেশের উন্নয়নটা যেন বন্ধ হয়ে যায়, বাংলাদেশের যে মূল যে জায়গাটা, যে আমরা যেটা এই যেই আত্মত্যাগের মধ্যে বিজয় অর্জন করেছিলাম, যে একটা
সুন্দর একটা বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ বলতে আমাদের মৌলিক সমস্যা সহ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা যে একটা বীরের জাতি যে এগিয়ে যাব, সেই জায়গাটা যেন আমরা পিছিয়ে যাই। এবং তারা প্রমাণ করতে চায় যে মুক্তিযুদ্ধ একটি ব্যর্থ ঘটনা, এই ঘটনার কারণেই আজকে বাংলাদেশ একটা ব্যর্থ হয়ে গেছে। এই জিনিসগুলোর জন্য তারা রাজনীতি করছে। নির্বাচন কমিশন, নির্বাচন, এগুলো হচ্ছে বলার জন্য বলা, করার জন্য করা। মূল টার্গেটটা হচ্ছে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এই কারণে এটা বলা হচ্ছে না। কিন্তু খালিদ ভাই, আপনি যেটা বললেন যে ব্যর্থ রাষ্ট্র যদি হয়, তো ওনারাও তো দায়িত্বে ছিলেন, একসময় সরকারের দায়িত্বে ছিলেন তো। মুজাহিদকে মন্ত্রী বানিয়েছেন, এখন নিজামীকে মন্ত্রী বানিয়েছেন। ওনারা তো ভালো করে জানেন যে আজকে যদি আপনাকে পছন্দ না করে, তাহলে কালকে আরেকজনকে জনগণ পছন্দ করে। তো যদি ওনারা ব্যর্থ রাষ্ট্র করে দেন, তাহলে ওনারা থাকবেন কি করে? গতকালকে শুনেন, গতকালকে এক জায়গায় গিয়েছিলাম, তো ওইখানে স্লোগান দিচ্ছে, যতদিন বলেছি যে দেলোয়ার হোসেন সাঈদী বাংলার ইহুদি, পাকিস্তানে ফেরত যা। এখন ওইখানে স্লোগান দিচ্ছে পাকিস্তানে ফেরত যাওয়ার দরকার নাই, বাংলাদেশে যেহেতু যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, আর যাইতে হবে না, বাংলাদেশে এদের বিচার হবে। অথবা আপনি যেটা বলছেন যে কোথায় যাবে, কোথায় যাওয়ার দরকার নাই। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র চর্চা হচ্ছে, সংসদ কার্যক্রম আছে, সরকার কার্যক্রম আছে। আপনি স্থানীয় সরকারের যেই স্তরগুলো আছে, আপনার জেলা পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভাগুলো বলেন, কার্যক্রম আছে। সিটি কর্পোরেশন নিয়ে কথা বলেছেন, সিটি কর্পোরেশনও কার্যক্রম আছে। এবং তিনি যেটা বললেন যে শতাব্দীর বড় কলঙ্ক, আমি তো মনে করি যে বাংলাদেশের এই যে 44-42 বছর স্বাধীনতার পরে সবচেয়ে কলঙ্কিত ঘটনাটা এই যে বিএনপির নেত্রী বলেছেন যে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে আঘাতটা করলেন, এটা এই 44 বছরে কেউ এই কথা বলার সাহস পায় নাই, কেউ বলে নাই। মুক্তিযুদ্ধে কেউ আঘাত করেন, যারা শহীদ হয়ে গেছে, এত বড় আত্মত্যাগ, এত বড় মানে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এই বিজয় অর্জন করেছি, সেই আত্মত্যাগের উপরে কিভাবে আঘাত করা হলো? কাজল ভাই, আমাকে একটু বলবেন, আপনার কি মনে হচ্ছে যে নির্বাচন কমিশন সঠিকভাবে এগোচ্ছে? দেখেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলি নির্বাচন কমিশন হয়েছে, আপনি কি শুনেছেন যে সবাই বলেছে যে এই নির্বাচন কমিশনটা ভালো হয়েছে? এটা জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার 44 বছর পরেও আমরা একটা প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান যাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে তাকে সবার কাছে গ্রহণযোগ্য আমরা করতে পারিনি। যখন যিনি ক্ষমতার বাইরে থাকেন, তখন তার কাছে এই নির্বাচন কমিশনটা অপ্রিয়। এটা গোটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। মানে আপনি দেখেন, এক টিএন সেশন কিন্তু ভারতের পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে বিশ্বমানের করে দিয়েছে। তা আমাদের এই 16 কোটি মানুষের দেশে কি একজন টিএন সেশন নেই? আমি যেটা মনে করি, যে অনেক ক্ষেত্রে বলার জন্যই বলা হয়, এবং অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা আছে। আমরা অফ স্ক্রিনে টঙ্গীর ফেনীর বিষয়টা আলাপ করছিলাম। এখন একটা বিষয় আছে কি, একটা জায়গায় অনিয়ম হলো, আমি অভিযোগ করলাম, নির্বাচন কমিশন সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিল। আরেকটা আছে, যদি গুরুতর কিছু দেখাও যায় যেটা ন্যাচারাল না, আমি অনিয়ম বলবো না, যেটা ন্যাচারাল না, সেক্ষেত্রে কিন্তু স্ব-উদ্যোগে অনেক কিছু করা যায়। হাইকোর্ট যেমন সুমোটো রুল করে না অনেক, এই নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা সেটা দেখছি না। এবং এই নির্বাচন কমিশনকে কেন জানি মনে হচ্ছে যে তারা ওই স্ব-উদ্যোগে কিছু করবে না, অভিযোগ পেলে তারা কি করেন। কারণ অভিযোগ পেলে আমরা দেখেছি বেশ কিছু সরকারি দলের যারা, এখন তো বলাই যায় সরকারি দল বিরোধী দল, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, সরকারি দলে অনেককে কিন্তু জরিমানা করেছে, এগুলো আমরা গণমাধ্যমে দেখেছি। জরিমানাটা যেটাই হোক, মানে জরিমানার প্রকারটা যাই হোক, জরিমানা করা হয়েছে। আর এইবার যে একটা বেসিক আইন হয়েছে যে কোনো মন্ত্রী এমপি যেতে পারবে না, আমি এই আপনাদের স্টুডিওতে বলে অন্য জায়গায়, এটা আমার কাছে খুব কেমন জানি লেগেছে। এটা মনে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, যেটা বিএনপি বা যারা ক্ষমতার বাইরে তাদের কেন্দ্রীয় নেতারা যাবে, সরকারি দলের নেতারা যাবে না, এটাও আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। আর আপনি যেটা বলছেন যে আমার কেন জানি মনে হয়, আমরা যদি দেখেন একটা, যখন সিটি কর্পোরেশনগুলি নির্বাচন হলো, যেগুলিতে মানে যারা সরকার বিরোধীরা জয়লাভ করেছে, তখন কিন্তু খুব সুষ্ঠু নির্বাচন হলো। আবার কেন জানি আমরা এই সার্কেলটা থেকে বেরোতে পারি না যে আমি জিতলেই ভালো নির্বাচন, আমি হারলেই খারাপ নির্বাচন। হ্যাঁ, যেটা আমি মনে করি এই নির্বাচন কমিশন না, প্রত্যেকটা নির্বাচন কমিশনের ক্ষেত্রে প্রত্যেকটা সরকারের উচিত ছিল সবার সঙ্গে আলোচনা করে। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি, এবং অদূর ভবিষ্যতে হবে এমন মানে আশা করতেও ভয় লাগে। সেক্ষেত্রে হয়তো এসব ঠুনকো অভিযোগগুলি আসতো না।
আর জনাব দুধু ভাই একটা কথা বলেছেন যে বিদেশির সঙ্গে আলাপ আলোচনা, এটা আমাদের সবাই করে। মানে উনি বললেন যে আওয়ামী লীগের বিরোধী দলে থাকতে করেছে, চিঠি লিখেছে, এটা ওনাদের বিরুদ্ধে অভিযোগ। আমার কাছে কেন জানি ব্যাপারটা খুব মানে কেমন জানি মনে হয় যে অন্যদের কাছে নিজের অসহায়ত্ব তুলে ধরার মতো একটা ব্যাপার। যেই করে থাকুক আমি এই ব্যাপারটাকে খুব ভালো চোখে দেখতে পারি না। কারণ আমাদের এখানে নির্বাচন ব্যবস্থা কি হবে না হবে এটা আমি কোন মানে উভয় পক্ষকে বলছি, সেটা তাদের কাছে বলে তারা কি করবে, তারা কি করবে। আপনি যাদের কাছে আমরা আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন বা বিএনপি এই যে অভিযোগটা দিচ্ছে, তাদের করণীয় কি আছে আমাকে বোঝান। তার কারণ হচ্ছে ওরা তো ইন্টারফেয়ার করে। তারা ইন্টারফেয়ার করার সুযোগটা কে দেয়? জাতি, আমরা স্বাধীনতার কথা বলি, স্বাধীন জাতি, আমাদের স্বাধীন সত্তা, সেখানে আমরা তাদের কাছে কেন আগ বাড়িয়েই মনে হয় যে কেন জানি মনে হয় যে তোমরা ইন্টারফেয়ার করো, এরকম একটা ব্যাপার দাঁড়ায় না? কিন্তু এর আগে তো কিছুদিন আগে করেছে। সেটাই তো আমি বলছি যে হচ্ছে। মানে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুব শ্লাঘার ব্যাপার না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা আমাদের একটা এক ধরনের দৈন্যের প্রকাশ। আর এই নির্বাচনে এখন পর্যন্ত যা দেখছি নির্বাচনটা হতে হবে। আমি যেটা মনে করি আমাদের যেটা ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে অভিজ্ঞতা, যেটা কথা দুধু, এটা কিন্তু শেষ পর্যন্ত আমরা কিছু দেখিনি। কারণ মাঝপথ থেকে যদি একদল চলে যায় ওয়াকওভারের মতো ব্যাপার হয়। স্থানীয় সরকার নির্বাচনে আমি আশা করি, মানে আমার ধারণা এটা হবে না। আর একটা কথা প্রায় বলা হয় যে বিএনপি সম্পর্কে, যে আপনারা যদি নির্বাচন কমিশনের উপর আস্থাই না থাকে কেন নির্বাচন করছেন? দেখেন, স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু একটা ভিন্ন জিনিস। আমি জানি না জনাব শামসুজ্জামান দুধু আমার সঙ্গে একমত হবেন কিনা, যদি এই নির্বাচনে বিএনপি অংশ না নিত তৃণমূলের সংগঠনের অস্তিত্ব ধরে রাখা কঠিন হয়ে যেত। আমি আপাতত এর বেশি আর কিছু কাজে তাদের নির্বাচনে আসতেই হয়েছে। হ্যাঁ দুধু ভাই, আপনি বলবেন। উনি একটা কথা বলেছেন এই যে মুক্তিযুদ্ধের ইয়া নিয়ে, উনি বলছেন যে অভিযোগটা আসলে ঘুরে ফিরে, ওনারা যেটা বলছেন ঘুরে ফিরে এই জায়গাটাতে। আপনার এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? কোন ব্যাপারে? উনি বললেন যে মুক্তিযুদ্ধের ব্যাপার নিয়ে, যে বিএনপি চেয়ারপারসন মুক্তিযুদ্ধের শুরুটাই তো এসে স্বাধীনতার ঘোষক সেই জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের শুরুটাই হয়েছে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের শুরুটাই হয়েছে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। আর আমরা যারা পালিয়ে ভারতের ওপারে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলাম, তাদের এখানে কোনো অবদান নাই। আচ্ছা দুধু ভাই, তাহলে আপনি যেটা শুনেন, কথাটা শুনেন। জি, না, আপনি যেটা অভিযোগের বলেছেন, জন্য আমরা না, এটার জন্যই বিদেশের সঙ্গে বসে নাই। না, আমি ওটা বলছি না। অভিযোগের আপনি একটা কথা বলেছেন যে শোনেন, আমার কথাটা শেষ করি না ভাই। কোনোমতেই একটা কোন সিস্টেমের বাইরে ছিল না, ইন্ডিভিজুয়াল কোন লোকের ছিল বা এরকম। মুক্তিযুদ্ধ তো একটা টানা জিনিসের আমার ফসল। কথাটা একটু শোনেন। জি। প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক সহযোগীদের সঙ্গে বসছিলাম, তাদের অর্থে আমরা উন্নয়ন করি, তাদের অর্থে আমরা অনেক প্রকল্প সাজাই। তো এটা ধারাবাহিকভাবে আমরা বসে আসছি, কথা বলছি। যখন আমরা বসে, এটা নালিশের ব্যাপার ওঠে। বিজয়ের মাসে যখন আমি বিজয়ের কথা বলি, গণতন্ত্রের, ভোটাধিকারের, তখন এটা 26শে মার্চ আমাদের দেখানো হচ্ছে। আমরা পড়াশোনা করেছি। বিবিসির সিরাজুর রহমান সাহেব বই লিখেছেন, সেখানে স্পষ্ট আছে, পড়লে বোঝা যাবে। সাক্ষাৎকারও বলেছেন 3 লক্ষ মারা গেছিলেন। শেখ মুজিব সাহেব সাংবাদিকের প্রশ্ন উত্তরে বলেছেন 3 মিলিয়ন, 30 লক্ষ হয়েছে। এটা তার কথা, সিরাজুর রহমান সাহেবের কথা। না, কিন্তু আপনি কথাটা শেষ করি না ভাই, আমার তো কিন্তু না না দুধু ভাই, আমি বলি আপনাকে, আমি তো একটা রেফারেন্স বইয়ের কথা বলছি। এখন দেখেন একটা রেফারেন্স দাও। আপনার কথাটা বলছে, দুঃখজনক ঘটনা হচ্ছে যে আমার ভোটাধিকার নাই, আমার ভোটাধিকার নাই, আমি ভোট দিতে পারি না এই বিজয়ের মাসে। সেখানে আমার মুক্তিযোদ্ধারা তখন কাঁদে না? না, কবরে বসে বসে অপমান হয় না? না, আপনি যে কথাটা বলছেন, একজন ভদ্রলোক বই লিখেছেন, উনি আমাদের দেশে ছিলেন না। আপনি তখন সেটাকে বিরোধিতা করেন না। না না, কিন্তু বিরোধিতা না, আমি বিরোধিতা, আপনি সেটাকে খারাপ বলেন না। আপনি তখন সেটাকে দুধু ভাই, না না দুধু ভাই, আপনি একটা কথা বলছেন, আপনার 72 সালে যত মুক্তিযুদ্ধ ছিল, এখনকার মুক্তিযুদ্ধে কত সংখ্যা হয়েছে? প্রতি সরকারই তো মুক্তিযোদ্ধা বাড়িয়ে আছে। আপনি কথাটা বলেছেন না দুধু ভাই, আপনি একটা কথা কিন্তু বলেছেন, সেই কথাটা হচ্ছে যে সিরাজুর রহমান বিবিসিতে, আমিও তখন খুব একটা ছোট ছিলাম না, বিবিসিতে বসে বসে, সেই সময় যে বিবিসির যে নিউজগুলো সবাই শুনেছে, সবাই জেনেছে, উনি যদি উপস্থাপক হয়ে যায় এবং উনি একটা বই লিখতে পারে, উনি যদি রেফারেন্সে আমাদের মুক্তিযুদ্ধের রেফারেন্স হয়ে যায়, তাহলে তো সমস্যা। আমি একটা ইন্টারাপ্ট করি আপনাকে। দেখেন, আমি যে কথাটা বললাম
না, আমি- এই কথাটা আমি বলছি প্রতিধ্বনি ওনার হচ্ছে কিনা বলে না আপনার যদি আরো কিছু বলার থাকে বলে নেন, তারপরে আমি যখন বলবো দয়াপূর্বক আপনি আবার মানে ভিতরে খুঁচা মেরে ঢুকে যান। আপনি বলেন, অসুবিধা নেই, আপনি বলেন। আমাদের মান্যবর আমার বন্ধু আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকে নিয়ে যা ইচ্ছা তাই বলবে, আর এখানে বসে বসে শুনতে হবে। ব্যাপারটা বাংলাদেশ ওই জায়গায় নাই তো, বলতে হবে। বাংলাদেশ তো ওই জায়গায় নাই। আপনি বলতে পারেন, আপনি আমার একটা বলবেন বই যে নিয়ে আপনি পাকিস্তান রেফারেন্স দিতে পারেন না। না, আমি যেটা জানতে চাই যে আমি আওয়ামী লীগ বিএনপির ব্যাপারে আমি জানতে চাইছি উনিও কি মনে করেন ওই জায়গায় তো দেশ নাই যে আপনি যা ইচ্ছা তাই বলবেন। মানে আমি যেটা জানতে চাই, দুধু ভাই যেটা বললেন সিরাজুর রহমানের বইয়ের উনিও কি মনে করেন যে 3 লাখ লোকই মারা গিয়েছিল? এটা আমার সুনির্দিষ্ট প্রশ্ন। মনে করার সুযোগ কোথায়? না না, উনি কি উনি যেটা মনে করলে পাকিস্তানে গিয়ে আপনি করতে কিন্তু হবে। বারবার কথা মানে আমি যেটা জানতে চাই কিন্তু খালিদ ভাই এটা না। বিখ্যাত সাংবাদিক, না আমি যেটা বলতে চাচ্ছি আপনি কি উনিও কি মনে করেন? আমি একটা বই দিলাম, আপনি বাড়ি গিয়ে পড়বেন, আমি তার আমি রেফারেন্স নিয়ে আসলাম, আমি কথা বলি। আপনি স্বীকারোক্তিটা এখানে আদায় করবেন কেন? না আদায় করো আপনি সিরাজ ইসলামের বইটা, আমি আপনার বইয়ের কথা বলেছি, আমি বইয়ের কথা বলেছি, এটা পড়বেন। হ্যাঁ, আপনি আমি যদি বলি যে আপনি বেগম খালেদা যে একেবারে ধ্বংস হয়ে গেছে কথা বলে, কালকে ইলেকশনটা দেন না কেন? আপনি বেগম খালেদার কথা আপনি ইলেকশনটা দেন না, আপনি আসা মাত্রই আপনারা একই সুরে আপনি বললেন, আমাদের আওয়ামী লীগের বন্ধু বললেন, আমি নীরবে শুনছি। আপনি কথাটা আপনি যখনই গণতন্ত্রের কথা, যখনই ভোট অধিকার কথা, যখনই আমি ইলেকশনের কথা, তখন আমার আপত্তি হলো যে আপনি যখন রেফারেন্সটা বলছেন ফ্যাসিবাদের আপনার আপনের মধ্যে আপনি শুনেন আমার কথাটা, তারপর আপনি ক্রস করেন। আমি তো সেও ক্রস করছে, আমি কিছু মনে করি না। এখন উনি আমাকে কাট করে দাঁড় করে লেখা আমি পড়ি, আপনি কি মনে করেন? আমি তো একটা ভয়ঙ্কর ব্যাপার অবস্থায় পড়ি। আমি স্পষ্ট করে বলি, আপনার এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ইনি একটা কথা বলেছেন যে সকাল 9টার মধ্যে ইলেকশন শেষ হয়ে যাবে। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ দূত, তার মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উনি একটি অংশ। তো আমি যখন উনি কথা বলবেন তখন কি এটা প্রধানমন্ত্রীর অফিসের কথা কিনা? যদি 9টার মধ্যে ইলেকশন শেষ হয়ে যায়, উনি সরকারের মুখপাত্র হিসাবে কথা বলছেন কিনা, এটা তো আমরা জানতে চাইবো যে প্রধানমন্ত্রীর কার্যালয় কি বলে। যদি কিছু না বলে তাহলে আমরা তো ধরে নিতে পারি সকাল 9টার মধ্যে এটা শেষ হয়ে যাবে ইলেকশন। তো এই ব্যাপারে আমাদের বক্তব্যটা, এটা আমাদের দলের বক্তব্য না, আমাদের বিরোধী দলের বক্তব্য না, কিন্তু সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি, উনি কিন্তু এটা বলেছেন আমাদের। তো এই নির্বাচনের আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছেন, কোনো পদক্ষেপ আমরা কিন্তু দেখেছি সারা দেশে বিশৃঙ্খলা হচ্ছে, সারা দেশে হত্যাকাণ্ড হচ্ছে, তারপরে সংঘর্ষ হচ্ছে, এখানে সেনাবাহিনীর মোতায়েনের জন্য আমরা কিন্তু স্পেসিফিক উল্লেখ করে এটা তাদেরকে বলেছে। সেখানে মানে একে স্পষ্ট করে নির্বাচন বলেছে যে এখনো পরিস্থিতি তৈরি হয় নাই। হ্যাঁ, কিন্তু এই জায়গাটায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সাহেব বলেন সকাল 9টার মধ্যে শেষ হয়ে যাবে, এটার ভিতরে বক্তব্যটা কি? আমার কাছে মনে হয়েছে যে আগের যে ঘটনাগুলো, যেহেতু সরকারের মধ্যেই একটা ব্যক্তি এরশাদ, সেহেতু সে এটা পরিষ্কার করে দিচ্ছে, সেখানে তো আমরা আতঙ্কিত হতেই পারি, সেখানে তো যারা আমরা ইলেকশনে অংশগ্রহণ করেছি সেটা তো হতেই পারি। আর নির্বাচনে যদি আমি না যেতাম, আমার দল না যেত, বিএনপি শেষ হয়ে যেত, তো যেটা কাজল ভাইয়ের বক্তব্য, তো যে কোনো রাজনীতির দল তো তার কৌশল নিবেই, সেই হিসাবে তো নেবে। তো আমরা নির্বাচনে গেছি, না 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 মানে আমি আপনাকে আক্রমণ করছি, এটা আমার ধরেন কৌশলগত ভাবে আমি কোন ইলেকশন যেতে মনে করি করব না, সেটা পার্টি সমৃদ্ধ হবে, দেশ সমৃদ্ধ হবে, রাজনীতি আমার রাজনীতি সমৃদ্ধ হবে, দল সমৃদ্ধ হবে। কোন নির্বাচন আমি যাব সেটা আমার দলের কৌশল বা গণতন্ত্রের স্বার্থে, যেমন আমার এটা মনে করছে আন্দোলনের অংশ হিসাবে এই নির্বাচনটা, আমরা আন্দোলনকে আরো, কারণ এই নির্বাচনকে ব্যবহার করে আমরা মানুষের কাছে যাব, আমার যে কর্মীটা বিপদে আছে সেই কর্মীটাকে আমি সামনে নিয়ে আসবো, আমার নেত্রীকে সামনে নিয়ে আসবো, তো এটা আমার অপরাধ কোথায়? এটা তো একটা রাজনৈতিক কৌশল হতে হবে। যেমন আপনার বলে দিই যে 1975 সালে 15 আগস্টের পর আওয়ামী লীগ কোন নির্বাচন বর্জন করেছে এটা আমার কিন্তু জানা নাই। এমনকি 70 যে ইলেকশন
যেটা মৌলানা ভাসানী বামপন্থীরা সবাই বর্জন করছে, উনি কিন্তু ইলেকশন করছেন এবং ইলেকশন করে অন্যদের থেকে মানে বলা যায় সুপারসিড করছেন, উনি বেরিয়ে যাচ্ছেন। এটা আওয়ামী লীগের কৌশলগত, যত খারাপ সময় যত ভালো সময়, যেমন 86-এর নির্বাচন, 86-এ যখন এরশাদ সাহেবের অধীনে নির্বাচনে যাচ্ছেন, আমরা এই নির্বাচনে যাচ্ছি না, উনি যাচ্ছেন, জামাত ইসলামে যাচ্ছে, অন্যান্য দলও কয়েকটা গেছে। সেই ক্ষেত্রে এটা তাদের কৌশল, আমাদেরও কিছু কৌশল আছে। আমরা মনে করি যে এই স্থানীয় সরকার নির্বাচন, পৌরসভার নির্বাচনটা বিএনপির জন্য না, এটা যারা গণতন্ত্র প্রিয়, যতই সংঘর্ষ হোক, যতই বিপজ্জনক পরিস্থিতি হোক না কেন, এই নির্বাচনটা যদি নির্বাচন কমিশন একটা স্বাচ্ছা গ্রহণযোগ্য স্বাভাবিক নির্বাচন করতে পারে, যেহেতু এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা সরকার করতে দিচ্ছে কি দিচ্ছে না সেটা কিন্তু পরের ব্যাপার। তো উনি যেটা বললেন, প্রতিটা নির্বাচন কমিশন সম্বন্ধে বিতর্ক আছে, থাকতে পারে, কিন্তু প্রতিটা নির্বাচন একই দায়িত্ব পালন করছে একই রকম এমন না। কিন্তু সর্বশেষ আমি যে এটা দুটো নির্বাচন কথা বললাম, একটা হচ্ছে 2014 আর সিটি কর্পোরেশন, এই নির্বাচন ভালো হয়েছে এটা মনে হয় যারা আওয়ামী লীগের গণতন্ত্রীপন্থী যারা রাজনীতি করে, আমার এই টেলিভিশন সামনে তারা অনেক কথা বলতে পারে, কারণ ওই ধরনের একটা নির্বাচনে তারা প্রতিনিধি জনপ্রতিনিধি স্বাচ্ছন্দ্যে থাকবেন। কারণ প্রধানমন্ত্রী প্রথম প্রেস কনফারেন্সে নির্বাচনের পর তিনি কিন্তু বলেছিলেন 1914 সালের 2014 নির্বাচনে পরিষ্কার বলেছিলেন যে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে পরবর্তী আরেকটা নির্বাচন করার জন্য উদ্যোগ নেব, এই কথা কিন্তু তিনি বলেছিলেন, এবং সেটি কিন্তু আর হয়নি। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য, 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন, বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন আমরা পরবর্তীতে একটি নির্বাচন দেব, দিয়েছিলেন, 1 মাস 1.5 মাসের মাথায় একটি সরকার কিন্তু দিয়েছিলেন। এইবার সেটা হয় নাই, ব্যতিক্রম এটা। খালেদ ভাই বলবেন, উনি যে কথাগুলো বললেন এর মধ্যে আপনার ইয়াটা কোথায় আছে? দেখেন, এই যে এরশাদ সাহেবের কথা বলেছেন যে সকাল 9টার সময় ভোট শেষ হয়ে যাবে এরশাদ, এবং বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে সরকারের তিনি দূত হিসাবে কাজ করছেন। এখন দেখেন 5ই জানুয়ারি নির্বাচনটার কথা আমি ধরি, 5ই জানুয়ারি নির্বাচনটাতে বিএনপি অংশগ্রহণ করলো না, আওয়ামী লীগ সর্ববৃহৎ রাজনৈতিক দল সহ অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষে যেগুলো দল আছে, ওয়ার্কার্স পার্টি যা সব অংশগ্রহণ করেছে। খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ এই ভোটে নির্বাচিত হবে, এবং সেখানে যেহেতু প্রধান বিরোধী দল নবম সংসদের তারা নির্বাচনে অংশগ্রহণ করলেন না, এবং স্বাভাবিকভাবে আমরা 153টি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলাম। তার মানে কি, এই ভোটটা কিন্তু 5ই জানুয়ারি হয়নি, তার আগে কিন্তু ভোটটা হয়ে গেছে। উনি যে সকাল 9টার কথা বললেন তার আগে কিন্তু হয়ে গেছে। এখন যদি এরশাদ সাহেব সেই ধারাবাহিকতায় বলেছেন, যেমন হচ্ছে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন ঢাকা এবং চিটাগং, সেখানে নির্বাচন করতেছি, সবই সুন্দর আলোচনা, বেগম খালেদা জিয়াও নির্বাচনের ময়দানে নামলেন, হচ্ছে তার গাড়িতে চাপাও পড়লো, অনেক কিছু হলো, অনেক উত্তেজনা চললো, বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী পলিটিক্সে যেটা হয় সে হইলো। তো দেখা গেল কি সকাল 10টার সময় নির্বাচন তো সরে গেল। এখন সকাল 10টার সময় যে নির্বাচন থেকে একটা দল সরে যায়, এখানে জিতবে কে? যে থাকবে সেই তো জিতবে। এরশাদ সাহেব তো মনে করতেছেন বিএনপির যে অবস্থাটা, বর্তমান যে নাজুক অবস্থাটা দেখতেছেন, এবং আমি আপনাকে বলি বিএনপির আপনার তৃণমূল পর্যায়ের যারা প্রার্থী হয়েছেন তারাও ভরসা পাচ্ছেন না যে নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো কি থাকবো না, এবং প্রতিনিয়ত নির্বাচন সম্পর্কে যেভাবে নেগেটিভ কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তাতে কিন্তু বিএনপির প্রার্থীরাই ভয় পেয়ে গেছে যে এই নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো না, তাদেরও উৎসাহ নাই। এখন যেহেতু হাইকমান্ড থেকে বলতেছে তোমরা থাকো, সেই জন্যই তারা আছে, তারাও ভাবতেছে যে না আমরা পরে 30 তারিখ পর্যন্ত টিকতে পারবো না, টিকলেও হয়তো কি হবে জানা মুশকিল, কারণ ওরাও কিন্তু সেই এফোর্টটা দিতে পারছে। এখন বিএনপির যদি নির্বাচনে জেতার থেকে নির্বাচন বিতর্কিত করার যদি বেশি মানে ভূমিকা থেকে থাকে, তাহলে তো এখানে আওয়ামী লীগের প্রার্থীরা জিতবে, এটাই স্বাভাবিক। এবং আমরা যে চারিদিক থেকে একটা রাজনৈতিক দল হিসাবে আমরা যেই আমাদের জনমত, আমাদের কর্মী যে ফলাফল আসতেছে, তাতে আমরা সেটাই দেখতেছি। আজকে বিএনপির অনেক জায়গায় ভালো পজিশন ছিল প্রার্থী হিসাবে, সেখানেও আমরা দেখছি আমাদের প্রার্থীরা অগ্রগামী অবস্থায় আছে, অনেক জায়গায় দেখছি। কাজেই বিএনপির তো তাদের কারণেই আজকে তারা এই জায়গাটায় পড়ে গেছে, এখন এই জিনিসটা আওয়ামী লীগের উপর দোষারোপ করলে তো হবে না, আপনি নির্বাচনে আসবেন না, এগুলো তো এখানে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভীতি চুকে গেছে। তারপরে দেখেন
আপনার এই যে নেতাকর্মীরা কেন ভয় পাবে না? বিগত যে আন্দোলনগুলো হলো, আন্দোলনের নামে যে মানুষ পুরানো হয়ে গেল, এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মী আপনার হচ্ছে মামলা মকদ্দমার মধ্যে পড়ে গেছে। কেন? ট্রেনের লাইন উপড়ে ফেলার জন্য, বাস পুরানোর জন্য, মানুষ মারার জন্য, মানুষকে পুড়িয়ে ফেলার জন্য, দোকান লুটপাট করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য। এই মামলাগুলো নিয়ে প্রতিনিয়ত হয় জেলখানে থাকতে হচ্ছে, অথবা জামিন নিয়ে তাদেরকে কোর্টে রেগুলার হাজিরা দিই। এই যে একটা হয়রানি, রাজনৈতিক জীবন তো বিপন্ন হয়েছেই, তাদের পারিবারিক জীবনও নাই। এখন ওরা চিন্তা করতেছে, এখন এই নির্বাচনের যদি আমরা এই গিনিপিগ যদি আমাদের তৈরি করা হয়, এখন ভয় ঢুকে গেছে, আবার যদি এই অবস্থা হয় তাহলে তো আমাদের জীবনই বিপন্ন হয়ে যাবে। এই জায়গা থেকে বিএনপি একদম ব্যাকফুটে চলে গেছে নির্বাচনের। শেষ পর্যায়ে আছে আমাদের। এটা মনে করি বাংলাদেশের মানুষ নির্বাচন পাগল মানুষ। বাংলাদেশি মানে পৃথিবীর একটা উদাহরণ যেখানে স্কুল কমিটি, মসজিদ কমিটি নির্বাচনে 4 রঙা পোস্টার দিয়ে নির্বাচন হয়। কাজে বিএনপির যারা কর্মী বা সমর্থক বা যারা, তারাও তো বাংলাদেশের মানুষ, তারাও তো নির্বাচনটা করতে চায়। যেমন যেটা সংসদ নির্বাচনে যে সুযোগটা যারা পায়নি, এবার সেই সুযোগটা নিয়েছে। আমি কিন্তু বলেছি যে তৃণমূলের সংগঠন ধরে রাখার জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিতর্ক নেই। আমি কিন্তু এটা কোনো অভিযোগও করিনি দুদু ভাইকে, বা যেটা আমি এটা মনে করি যে কোনো রাজনৈতিক দলেরই তৃণমূলে যদি সে নির্বাচন না করে সংগঠনের অস্তিত্ব থাকবে না, কারণ মানুষ নির্বাচন পাগল। এবং বিএনপি যে নির্বাচনে গেছে এটা কৌশল হিসেবে যাক আর গণতন্ত্রের স্বার্থে যাক, ইটস এ ভেরি পজিটিভ থিং। কিন্তু কথা হচ্ছে পজিটিভ থিংটা ধরে রাখাটা, তাই না? আর আমাদের মতো দেশে যেটা হয় নির্বাচনী, স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু সংঘর্ষ ইত্যাকা, মানে যতভাবেই আপনি দেখেন না কেন হয়। কথা হচ্ছে যে নির্বাচন কমিশন, আবার নির্বাচন কমিশনের কথা হচ্ছে, তারা জিনিসটা কিভাবে হ্যান্ডেল করছে। এবং আমি একটা কথা মনে করি, যেখানে এই অভিযোগগুলি হবে, ধরেন ফেনীর কথা বলেছিলেন আপনি, যদি স্থানীয় পর্যায়ে তারা রিটার্নিং অফিসারের কাছে জানাবে, যদি না পারে বিএনপির মনিটরিং সেল আছে, মনিটরিং সেলে জানাবে, সেই মনিটরিং সেল সেটা সেন্ট্রাল নির্বাচন কমিশনকে জানাবে। জানানোর পর যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তখন কিন্তু জিনিসটা আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে যে বিএনপি অভিযোগ করেছিল সুনির্দিষ্ট, নির্বাচন কমিশন কোনো আমলে নেয়নি। আমি এই জিনিসটা চাচ্ছি যে এই সুনির্দিষ্ট অভিযোগটা মানে যে জায়গাটা করা দরকার করুক, এবং প্রেস এখন এটা সবাই জানবে যে বিএনপি অভিযোগ এই জায়গা নিয়ে অভিযোগগুলি করেছে। আমার ধারণা সেইভাবে যদি অভিযোগগুলি আসে, সেটা বিএনপির জন্য পজিটিভ হবে এবং নির্বাচন কমিশনের জন্য সেটা বিব্রতকর হবে। নির্বাচন কমিশন নিশ্চয়ই চাইবে না তারা বিব্রতকর অবস্থায় পড়ুক, সেজন্য তাদের স্বার্থে তারা এটা করবে। আমার যেটা কথা হচ্ছে, আমরা সবসময় খুব জেনারেলাইজ করে ফেলি। জেনারেলাইজ না করে এখন 234টি পৌরসভার কিছু তো ভালো হবে, কিছু খারাপ হবে। তো আমরা যদি ভালো খারাপ সবগুলিকে মিলিয়ে ফেলি, তাহলে কিন্তু বলতে হবে যে আমরা নিজের এই গণতন্ত্রের এই ধারাবাহিকতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। আমি চাই নির্বাচনটা সুষ্ঠু হোক, এবং যেখানে নির্বাচনে সরকারি দল বলেন আর অন্য কারো শৈথিল্যে যদি কোনো ধরনের কোনো যদি উল্টাপাল্টা হয় বা কোনো, সেটা যথাযথ জায়গায় অভিযোগ করা হোক। এমনিও প্রেস থাকবে, দেখবে। আগের মতো কিন্তু এখন আর ব্যালট বাক্স সরিয়ে ফেলার দিন নেই। এখন কিন্তু একটা সময় ছিল কেউ ব্যালট বাক্স এনে গোনা হতো, এটা সব অনেক আমলে। এখন কিন্তু আর সেই দিন নেই। এখন আপনি যদি টিভি ক্যামেরা অ্যালাউ নাও করেন, পাবলিকের হাতে হাতেই ক্যামেরা আছে, কাজে এত সহজ না এখন উল্টাপাল্টা করা। সংঘর্ষ হতেই পারে, সেগুলি নির্বাচন কমিশন কিভাবে হ্যান্ডেল করবে সেটা আমরা দেখব, কারণ আমরা তো এখন তো প্রেস থাকবে। হ্যাঁ, একটা ব্যাপারে আমার একটু কথা বলার আছে, আমার পেশার হিসেবে। এবার সাংবাদিকদের ব্যাপারে বোধহয় নির্বাচন কমিশন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেটা সবটা ইতিবাচক। আমি আশা করবো যে নির্বাচন কমিশন, যেমন হ্যাঁ এটা বরাবরই হয়, তারা একটা আইডেন্টিটি কার্ড দিয়ে আমরা সেটা দেখিয়ে ঢুকি এবং ভেতরে কাজ করি, সেই স্বাধীনতা। হ্যাঁ, ভোট কক্ষে একটা লোক কাকে ভোট দিচ্ছে সেটা দেখা, কোনো সুযোগ নাই, সেটা দেখা উচিত নৈতিকভাবে। সেটা আমাদের সেটা নৈতিকভাবে আমার উচিত না, পেশাদার হিসেবে আমার পেশার নৈতিকতার কারণেই দুদু ভাই কাকে ভোট দিচ্ছেন সেটা আমার ক্যামেরায় নেওয়া উচিত না, কারণ এটা তার পারে না, সেটাই বাধা। কিন্তু আমাকে ভোট কেন্দ্রে ঢুকতে দিতে হবে, যেটা অবশ্য ওরা বলেছে দেবে। এই কাজটা এইখানে যাতে ব্যাপারটা এমনভাবে পোর্ট্রেটেড হয়েছে না যেন ভোট কেন্দ্রে সাংবাদিকরা ঢুকতে পারবে না, এমনভাবে কিন্তু একটা, এটা হয়তো প্রেজেন্টেশনে ভুলে হতে পারে, বাট এই ভুলটা কিন্তু সরাতে হবে। মিডিয়া যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু এটা নির্বাচন কমিশনের বিপক্ষেই যাবে। শেষ পর্যায়ে 1 মিনিট আপনি যদি বলেন। না, এখানে উনি যেটা ওনার প্রফেশনের অনুযায়ী সাংবাদিকদের যে ব্যাপারটা হলো, এটা নতুন কিছু না। এটা নির্বাচনকে কতটা আড়াল করা যায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, কারণ গণতন্ত্রে তো ভিন্ন মত থাকবেই, সাংবাদিকদেরও ভিন্ন মত থাকতে পারে।
এটা নির্বাচনের ওই জায়গার যে কর্মকর্তা থাকবেন তার অনুমতি সাপেক্ষে। তো অনুমতির গণতন্ত্র তো অনুমতির কোনো ব্যাপার নেই, যেমন অনুমতি পুলিশের মাধ্যমে করতে হবে। 2, আজকে আমি আসার আগে টেলিভিশনে দেখলাম যে বেশ কিছু প্রতিষ্ঠান যারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ইতিমধ্যে গত 20-25 বছর ধরে 30 বছর ধরে করছে, হয়তো বাস তারা আমার পক্ষে না, আমার পছন্দের না, অর্থাৎ আমার পছন্দের না হলে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। মানে দেখলাম এই ধরনের চিন্তা মানে মানে টেলিভিশন নিউজে দেখলাম। আমার কাছে যেটা মনে হয় যে গণতন্ত্র এক পক্ষের কোনো ব্যাপার না, বহু মতের, বহু পথের, বহু চিন্তার। তো আমার পছন্দ কিনা, যেমন উনি আমার কাছে যেটা বললেন মাঝ পথ থেকে, ধরেন আমি একটা মানুষ যাচ্ছে রাস্তাতে, আমার যদি কাপড় চোপড় খুলে নিয়ে নেয়, সব লজ্জা নিবারণ আর কিছু না থাকে, তারপরে যদি কাজল ভাই এখন বলে যে না তারপরও আপনাকে দাড়ি থাকা সন্ধ্যা পর্যন্ত উচিত, তাহলে ওনার সঙ্গে তো আমার একটা ভিন্ন মত থেকে যাবে। তো উনি কাপড় চোপড় খুলে হয়তো দাঁড়িয়ে থাকলেন, কিন্তু আমার তো সম্ভব না, তখন আমাকে দৌড়ে এক জায়গায় আশ্রয় নিতে হবে। তো নির্বাচনের ব্যাপারটা যে একেবারেই যখন যেটা হয় না, তখন আমার ব্যাপার বলে না, যে কেউ এটা থেকে সরে যাওয়ার থাকতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক দলের যে ভূমিকা, যেটা বড় বড় দল, ছোট দল সবাই মিলে, যেটা নির্বাচন কমিশন এবারও আলোচনা প্রতিবারই করে, এবার কিন্তু তারা করেনি। তো আমরা কেন জানি মানে আমাদের গণতন্ত্র থেকে কি করে দূরে সরে যাওয়া, এটার মধ্যে শেষ মিনিটে জাস্ট আপনার সেই বক্তব্যটা যে আমি যেটা বলেছি যে মধ্যরাতে অনেকে কুরবানি করা হয়েছে, প্রার্থী বলেছে আমি কুরবানি করলে গরুকে গোসল করানো যায় হয়, সে গোসল করারও সুযোগ দেওয়া হয়নি। আমরা চাই না যে কোনো প্রার্থীকে এইভাবে কুরবানির গরুর মতো জবাই করা হোক। আর গণতন্ত্রের যে বহুমত, অবশ্যই গণতন্ত্রের বহুমত থাকবে, তো সেই বহুমতটা থাকবে বাংলাদেশের যে মূল যে ধারা, সেই ধারায় অবস্থান করে বহুমত থাকতে হবে। অন্য কোনো দেশের মত নিয়ে গণতন্ত্রের মধ্যে ঢুকে দেওয়ার কোনো সুযোগ নেই। শেষ কাজল ভাই একটা সেন্টেন্সে যদি আপনি বলেন। সেটাই চাই যে নির্বাচনটা, এবং আমি যেটা বিশ্বাস করি যে 234টা পৌরসভা নির্বাচনে সরে যাওয়ার মতো এত ম্যাস স্কেলে এটা ঘটবে না। কিছু সংঘর্ষ হবে, এটা পৃথিবীর সকল মানে প্রায় সকল দেশেই হয়। আমি আশা করব নির্বাচন কমিশন সঠিকভাবে এটা ট্যাকল করবে, এবং কোনো অভিযোগ থাকলে যারা হিংসার শিকার তারা সেটা যথাযথ কর্তৃপক্ষকে জানাবে, আর তখন আমরা দেখবো তারা কি ব্যবস্থা নেয়। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।